সালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, যারা এসএসসি ব্যাচ 2027, 26 এবং 25 যারা অলরেডি ডিক্লেয়ার হয়েছে, তোমাদের স্কেডিউল পরীক্ষার শিডিউল দিয়েছে। এপ্রিলের 10 তারিখ শুরু হচ্ছে। তোমরাও কিন্তু, আমি যেহেতু অলরেডি 3টা চ্যাপ্টার নিয়ে ডিসকাশন করে ফেলছি এবং ফান্ডামেন্টাল বেসিক অফ অ্যাকাউন্টিংটা পড়িয়েছি, এই ভিডিওগুলো তোমাদের জন্য প্রযোজ্য। আর যাদেরকে কেন্দ্র করে এই গড়ে তোলা টোটাল কমার্স ফ্যাকাল্টি, স্পেশালি হচ্ছে তোমাদের কমার্সের সবগুলো সাবজেক্টেরই আমি ভিডিও টিউটোরিয়াল বা ভিডিও লেকচার দিব। সেটির আজকে পঞ্চম ক্লাস। আমরা গত ক্লাসে দুতরফা দাখিলা পদ্ধতি অর্থাৎ ডাবল এন্ট্রি সিস্টেম, যেটিকে হচ্ছে বিল্ডিং ব্লক ব্লক অফ অ্যাকাউন্টিং বলা হয়, মূলত ফান্ডামেন্টাল, সেটি নিয়ে ডিসকাশন করেছিলাম। এবং সেখানে তোমাদেরকে বলেছিলাম যে আমাদের বইতে 5টা ভাগ আছে, বাট আমি এটাকে 4টা ভাগে বলেছিলাম শেখা সহজের জন্য। একটা হচ্ছে বলা হতো, একটাকে বলা হচ্ছে অ্যাসেট, অল কাইন্ড অফ অ্যাসেট। আর এক্সপেন্স, এই দুটোকে একই নেচারে বলেছিলাম। লাইবিলিটি এবং হচ্ছে ইনকাম, এই দুটোকে আরেকটা নেচারে বলেছিলাম। তো এই যে দুটো ভাগ করেছিলাম, অ্যাসেট এবং এক্সপেন্স, এবং লাইবিলিটি এবং হচ্ছে এক্সপেন্ডিচার, লাইবিলিটি এবং ইনকাম, এটাকে যে ভাগ করেছিলাম সেখানে বলেছিলাম অ্যাসেট এবং এক্সপেন্স বাড়লে হয় ডেবিট, এবং অ্যাসেট এবং এক্সপেন্স কমলে ক্রেডিট হয়। হ্যাঁ, আর ঠিক এর উল্টা নেচারের হচ্ছে লাইবিলিটি এবং রেভিনিউ বাড়লে হয় ক্রেডিট, এবং রেভিনিউ অথবা লাইবিলিটি এটি হচ্ছে কমলে হয় ডেবিট। এটি ছিল মূল ফান্ডামেন্টাল। বইতে কিন্তু ইন্টারনাল এবং এক্সটার্নাল লাইবিলিটি আলাদা ভাগ করা। আমি যে লাইবিলিটি বললাম, এই লাইবিলিটির ভিতরে একটা হচ্ছে ওনার্স ইকুইটি, মানে মালিকানা সত্ত্ব, আর এক্সটার্নাল লাইবিলিটি, দুটো মিলিয়ে আমি লাইবিলিটি বলছি। বইতে দুটো ভাগ আছে, একই কথা 5 ভাগ। সেখানে 5 ভাগও যদি দেখো তাহলে 5 ভাগ করলে এরকম দাঁড়ায়। প্রথম হচ্ছে অ্যাসেট এবং এক্সপেন্স একই নেচারের। আর যে তিনটে, তিনটা হচ্ছে তোমার ওনার্স ইকুইটি, রেভিনিউ, এবং হচ্ছে তোমার এক্সটার্নাল লাইবিলিটি বা লাইবিলিটি, এই তিনটে একই নেচারের। তো যাই হোক, আমি উইদাউট ফার্দার ডিলে তোমাদের চ্যাপ্টারের, নিশ্চয়ই তোমাদের মনে আছে যে আমরা যেটি করেছিলাম সেটি হচ্ছে যে কতগুলো অ্যাকাউন্টিং অলরেডি আমরা করে ফেলেছিলাম। হ্যাঁ, অ্যাকাউন্টিং গুলো আমরা এই যে তোমাদের 1 থেকে 12 অলরেডি সলভ করেছিলাম। সেখানে নিশ্চয়ই তোমাদের মনে আছে, যখন ওনার্স এর ক্যাপিটাল নিয়ে আসে তখন হচ্ছে টাকা আসে, অর্থাৎ অ্যাসেট ইনক্রিজ করে। যখনই ওনার, এখানে ওনার ছিল হচ্ছে জনাব হাসান, নগদ 50,000 টাকার মূলধন এনে ব্যবসা শুরু করলো। তো আমাদের ফর্মুলা অনুযায়ী আমরা জানি যে নগদান মানে হচ্ছে ক্যাশ, যেটা অ্যাসেট, অ্যাসেট বৃদ্ধি পেলে ডেবিট হয়। আর এখানে মূলধন এনেছেন যেটা, এটা ইন্টারনাল লাইবিলিটি বা ওনার সিকিউরিটি, এটি বাড়লে ক্রেডিট হয়। সো মূলধন ক্রেডিট হয়েছে। এরকম করে আমরা দেখেছিলাম। পরেরটা একটু যদি দেখেছিলাম এরকম, যে আসবাবপত্র ক্রয় করা হয়েছে নগদে 5,000 টাকা। আসবাবপত্র ইটসেলফ অ্যাসেট। তো আসবাবপত্র বেড়েছে, এই জন্য আসবাবপত্র ডেবিট। আর নগদান, এর এগেনস্টে টাকা চলে গেছে, অর্থাৎ আরেকটা অ্যাসেট কমে গেছে, এই জন্য নগদান ক্রেডিট। সো এরকম ভাবে আমরা 12টা করেছিলাম। 10টা কাজ, বাসার কাজ দিয়েছিলাম, আপনারা নিশ্চয়ই করেছো। একটা আমি বলে দিচ্ছি, তোমরা মিলিয়ে দেখো। আহ, মিসেস জয়া মুখার্জি ব্যবসায় আরো 20,000 টাকা বিনিয়োগ করলেন, মানে সেকেন্ড টাইম আবার ক্যাপিটাল দিয়েছেন। তো একই কথা, প্রথম টাইমের ক্যাপিটাল যেরকম হয় একই রকম হবে। নগদ টাকা এসছে, নগদান হিসাব ডেবিট 20,000 টাকা। আর মিস জয়ার ক্যাপিটাল বা মূলধন, সেটা হচ্ছে 20,000 টাকা ক্রেডিট হবে। অফিসের জন্য একটি কম্পিউটার ক্রয় করা হলো, এই অফিস ফার্নিচারের মতোই। তুমি লিখবা হচ্ছে কম্পিউটার ক্রয় বা কম্পিউটার হিসাব ডেবিট। হ্যাঁ, আর হচ্ছে যেহেতু নগদে কেনা হয়েছে, নগদান ক্রেডিট, ক্যাশ ক্রেডিট। সো এইভাবে আমরা এটা করতে পারবো। এখন তোমরা আসো, আজকের মূল যে আলোচনার বিষয়, সেটি একটু, আমি আমার স্ক্রিনটা একটু বড় করে নিলাম যাতে করে তোমাদের আমার আমার ফেসটা দেখে একটু সুবিধা হয়। তো একটু বড় করে নিলাম। তো যেটা বলছিলাম সেটি হচ্ছে যে, খেয়াল করো, দুতরফা দাখিলা পদ্ধতি হিসাবের বই কি কি। দুতরফা দাখিলা পদ্ধতিতে যে সকল প্রধান হিসাবের বই রাখা হয়, তাদের মানে শ্রেণীবিভাগ নিচে দেখানো হলো। কি কি শ্রেণীবিভাগ দেখো। প্রথম, যেখানে এখানে আছে, তুমি খেয়াল করবা, জাবেদা বই, যেটাকে আমি বারবার বলি জার্নাল। হ্যাঁ, জার্নাল বুক, জাবেদা বই। আর এটাকে জার্নাল বলা হয়, জাবেদা বই একই কথা। বা এখানে রেকর্ডিং, প্রাইমারি রেকর্ডিং, প্রাথমিক জাবেদার মাধ্যমেই একটা অ্যাকাউন্টিং সিস্টেমের প্রথম হচ্ছে এন্ট্রি পয়েন্ট। একটা প্রতিষ্ঠানে যখন একটা খরচ হবে, একটা আয় হবে, একটা টাকা আসবে, একটা টাকা চলে যাবে, একটা অ্যাসেট আসবে, লাইবিলিটি বাড়বে, এটির প্রথম হচ্ছে এন্ট্রি হবে হচ্ছে জাবেদার মাধ্যমে, অর্থাৎ এটাকে জার্নাল বলা হয়। তো জাবেদা বই, লেনদেন সংগঠিত হওয়ার পর তা নিশ্চিত করে, যখন তুমি দেখলে ট্রানজেকশন হয়ে গেছে, নিশ্চিত করে দুতরফা দাখিলা পদ্ধতির নীতি অনুসরণ অনুযায়ী ডেবিট ও ক্রেডিট বিশ্লেষণ করে প্রথমে যে বইতে লিপিবদ্ধ করা হয়, সেই সেই বইকেই, তাকেই হিসাবের
প্রাথমিক বই বা জাবেদা বলা হয়। তোমাদেরকে বলেছিলাম যে এটাকে হিসাবের প্রাথমিক বই বলা হয়। এরপরে এই জাবেদারই আবার কতগুলো জাবেদা, জাবেদাগুলো ভিন্ন ভিন্ন হতে পারে। ধরো তুমি একটু আগে বলছিলাম যে জাবেদার একটা অংশ বললাম যে ক্রয়, ক্রয় একটা জাবেদা, বিক্রয় একটা জাবেদা। সো এরকম বইগুলো যাতে করে সেপারেট করা হয়। যদিও তোমাদেরকে একটু শুধু সাধারণভাবে বলে রাখি, এখনকার মডার্ন অ্যাকাউন্টিং সিস্টেম, প্রায়শই এই কথাটা তোমাদেরকে বলছি, আবারও বলি, তোমাদের শিক্ষকদেরও এই জিনিসটা আসলে জানতে হবে যে মডার্ন অ্যাকাউন্টিং সিস্টেমে এই জিনিসগুলো হচ্ছে তোমার সবই হচ্ছে অটোমেশন হয়ে গেছে। অটোমেশন হওয়ার কারণে ঠিক এভাবে আমরা যে আমাদের বইগুলোতে যেভাবে এখন আছে, স্পেশালি আমাদের দেশের যেসব বইগুলো লেখা হয় বা ইন্ডিয়ান বই ফলো করা হয়, সেই বইগুলোতে এইগুলো হচ্ছে একটু ওল্ড প্যাটার্ন। এখন কিন্তু অ্যাকাউন্টিং আরেকটু আপডেট হয়েছে। তোমরা কোনো চিন্তা করো না, যেহেতু পরীক্ষায় পাশ করতে হবে, এটি আমি তোমাদেরকে সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। তোমরা যখন আরেকটু বড় হবে, আমার সঙ্গে আরো ক্লাস করবে, তখন তোমাদেরকে আমি ইন্টারমিডিয়েট বা অনার্স মাস্টার্সে বা সিএসিএমএ তে অ্যাকাউন্টিং এর সাথে এই তোমাদের বইয়ের, যারা এই বই পড়ে যে সিএসিএমএ তে অনেক ভালো করতে পারো না, বা অনার্স মাস্টার্স যে ঢাকা ইউনিভার্সিটিতে আইবিএ তে ভর্তি হতে যে স্ট্রাগল ফেস করো, তাদের সেই জিনিসগুলো আমি ঠিক করে দিব। বাট আপাতত আমরা বইকেই হচ্ছে প্রাধান্য দিব, বিকজ এই বই তোমাদের পড়তে হবে, এই বইয়ের মতো করে বুঝতে হবে, এবং এটি পরীক্ষায় লিখে মার্ক পেতে হবে। সেই কারণেই বলছি, যেহেতু বইতে আছে, আমরা বলছি এই জাবেদা বা জার্নালকে ক্রয় জাবেদা। হ্যাঁ, তো ক্রয় জাবেদা ধারে পণ্য ক্রয় সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করা হয়। তাহলে বোঝা গেল যে জাবেদার ভিতরে যদি ক্রয়ে কেনা হয় তাহলে এটা ক্রয় জাবেদা। তাহলে নগদটা নিশ্চয়ই ক্রয় জাবেদা আসবে না। ঠিক আছে। এরপর বিক্রয় জাবেদা। বিক্রয় জাবেদায় ধারে পণ্য বিক্রয় সংশ্লিষ্ট লেনদেন করা হয়। তার মানে জার্নালের ভিতরে ক্যাশটা আলাদা যাবে, ক্যাশ ট্রানজেকশন বা নগদ। বাকিতে যদি তুমি কিনো তাহলে এই ক্রয় জাবেদায় লিখতে হবে। একইভাবে তুমি বাকিতে বিক্রয় যদি করো তাহলে এটা বিক্রয় জাবেদায় যুক্ত হবে। এরপর আরেকটা জাবেদা হচ্ছে ক্রয়, ক্রয় ফেরত জাবেদা। এই যে ক্রয় যে তুমি করলে, এই ক্রয় করার পরে যদি এমন হয় যে এই প্রোডাক্টটা একটু সাব স্ট্যান্ডার্ড বা কোনো কারণে স্ট্যান্ডার্ড মিট করে নাই, অথবা তুমি তুমি যেটা চেয়েছো সেটা দেয়নি, তখন ফেরত দেওয়ার জন্য ক্রয় ফেরত হতেই পারে। আমরা ফেরত দিই, আমরা দোকান থেকে একটা প্রোডাক্ট কিনে অনেক সময় ফেরত দিই। এই ক্রয় যদি ফেরত দেওয়া হয়, বাকিতে ক্রয়, সেই বাকিতে ক্রয় যে যে ফেরত দেওয়ার জন্য ক্রয় ফেরত জাবেদা, যেটা ক্রয় ফেরত জাবেদার ধারে কৃত পণ্য। যেহেতু ধারে কৃত পণ্য বলা হচ্ছে, তার মানে বাকিতে পণ্য ক্রয় করলে সেগুলো ফেরত সংক্রান্ত জাবেদাকে ক্রয় ফেরত জাবেদা বলে। একইভাবে বিক্রয় ফেরত জাবেদা খুব সহজ। সেটি হচ্ছে যে তুমি আহ, বিক্রয় ফেরত জাবেদা হচ্ছে বিক্রয় ফেরত জাবেদা ধারে বিক্রিত পণ্য ফেরত এলে, তুমি প্রোডাক্ট সেল করেছো, সেই প্রোডাক্টটা তোমার অফিসে বা তোমার ব্যবসায় স্থলে বা তোমার দোকানে ফেরত চলে আসছে, সেই বিকৃত ধারে বিক্রিত পণ্য যেগুলো ফেরত আসে, তখন যে জার্নাল জার্নাল বা জাবেদা বইটা মেনটেন করা হয়, এটাকে বলা হয় বিক্রয় ফেরত জাবেদা। এখন হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদা। তাহলে এতক্ষণ ধারে বলছিলাম বাকিতে, তাহলে যত নগদ ট্রানজেকশন, সেই নগদ প্রাপ্তি জাবেদা, নগদ অর্থ প্রাপ্তি সংক্রান্ত লেনদেন নগদ প্রাপ্তি জাবেদায় লিপিবদ্ধ করা হয়। নগদ প্রদান জাবেদা, যেহেতু বাকিগুলো আলাদা, অতএব নগদটা আলাদা থাকবে, তখন বলা হচ্ছে নগদ অর্থ সংক্রান্ত, নগদ অর্থ প্রদান সংক্রান্ত লেনদেনগুলোকে আমরা হচ্ছে বলবো হচ্ছে নগদ প্রদান জাবেদা। অর্থাৎ যদি নগদ প্রাপ্তি হয়, অর্থাৎ বিক্রয় করলে, তুমি বিক্রয় করে নগদ প্রাপ্তি হলো বা ক্যাশ তোমার কাছে আসলো, সেরকম নগদ প্রাপ্তি সংক্রান্ত সংশ্লিষ্ট জার্নালগুলো নগদ প্রাপ্তি জাবেদায় বসবে। আর নগদ প্রদান বা পেইড, তুমি পে করে ফেলছো, এরকম জাবেদাগুলো নগদ প্রদান জাবেদায় ঢুকবে। প্রকৃত জাবেদা, এটি আসলে থিওরিটিক্যাল কারণে তোমরা জানো প্রকৃত জাবেদা কি। প্রকৃত জাবেদা হচ্ছে যে সকল লেনদেন উপরোক্ত কোনো প্রাথমিক বইতে লিপিবদ্ধ করা যায় না, সে সেগুলো প্রকৃত জাবেদায় লিপিবদ্ধ করা। তার মানে এখানে আমরা দেখলাম 1 থেকে 6 পর্যন্ত, আবার রিপিট করি, যখন বাকিতে বাকিতে ক্রয় করা হচ্ছে, তখন এটাকে আমরা বলছি বাকিতে ক্রয় করা জাবেদাগুলোকে ক্রয় জাবেদা, বাকিতে বিক্রয় করা জাবেদাগুলোকে বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, সকল নগদ প্রাপ্তিকে যে হিসাব রাখা হয়, যেমন যে কোনো ভাবেই টাকা পাচ্ছ, সেটাকে বলা হয় নগদ প্রাপ্তি জাবেদা। যেসব পেমেন্ট হচ্ছে, নগদে পেমেন্ট হচ্ছে, সেই নগদ আহ, প্রদান করা সমস্ত ট্রানজেকশন গুলো, সমস্ত জাবেদাগুলো যে বইতে আসে, নগদ প্রদান জাবেদা। আর 1 থেকে 6 পর্যন্ত জাবেদাগুলো ছাড়া আর যত জাবেদা হবে, সেই জাবেদাকে আমরা প্রকৃত জাবেদা বলবো।
যে সকল লেনদেন উপরোক্ত কোনো প্রাথমিক বইতে লিপিবদ্ধ করা যায় না, সে সকল জাবেদাকে প্রকৃত জাবেদায় লিপিবদ্ধ করা হয়। তাহলে আমরা লেনদেন বুঝলাম, ট্রানজেকশন পড়ে আসছিলাম। এই ট্রানজেকশনকে একটা অ্যাকাউন্টিং ইকুয়েশন শিখিয়েছিলাম, অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ওনার্স ইকুইটি, এ ইকুয়াল টু এল প্লাস ও ই। এই লেনদেন শিখেছি, লেনদেনের ট্রানজেকশন শিখেছি, একটা ইকুয়েশন শিখেছি। এরপরে হিসাবের বই পড়লাম, জাবেদা প্রাথমিক হিসাব বই আর সেকেন্ডারি বই। এই যে জাবেদাকে প্রথম প্রাথমিক বই বলে, আর সেকেন্ডারি বইকে বলে খতিয়ান। তোমরা ইংরেজিতে লিখে রাখো, এটাকে লেজার বলে। তো জার্নাল বা জাবেদা এটা প্রাথমিক হিসাব বই, প্রথম এন্ট্রি হয় একটা অর্গানাইজেশনে। সেকেন্ড যে যাবে বইটাকে বলে সেটা খতিয়ান বলে, ইংরেজিতে বলে হচ্ছে লেজার। ঠিক আছে, তাহলে এটাকে বলা হয় পাকা বই। প্রাথমিক এটাকে জাবেদাকে বলা হয় প্রাথমিক হিসাবের বই বা কাঁচা বই, প্রাথমিক বই। আর খতিয়ান হচ্ছে পাকা বই বা পার্মানেন্ট বই। তার মানে একবার খতিয়ানে ঢুকে গেলে তখন কিন্তু এটা আসলে একটা স্ট্রাকচারের ভিতরে রিপোর্টিং ফরম্যাটে চলে যায়। তাহলে ডেফিনিটলি এক থেকে এই কয়ের আন্ডারে, অর্থাৎ এই জাবেদা, যেটা আমরা বলছিলাম দুতরফা দাখিলা পদ্ধতি হিসাব রক্ষণের বইয়ের ভিতরে প্রথম ভাগ করছিলাম ক জাবেদা। জাবেদার আন্ডারে আমরা সাতটা দেখলাম, সাতটা জাবেদা প্রথম, তোমরা নিশ্চয়ই দেখেছো। আর খ হচ্ছে খতিয়ান। খতিয়ান মানে জাবেদায় লিপিবদ্ধকৃত লেনদেন সমূহকে আলাদা আলাদা শ্রেণীবিন্যাস করে উপযুক্ত শিরোনামের হিসাবের ছকে স্থায়ীভাবে লিপিবদ্ধ করাকে খতিয়ান প্রক্রিয়াকে খতিয়ান বলা হয়। তার মানে আমি তোমাদের এটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবে। এই যে বললাম লেনদেন শনাক্তকরণ প্রথম, তারপর লেনদেন বিশ্লেষণ, অ্যাকাউন্টিং ইকুয়েশনটা করলা, এবার জাবেদাভুক্ত করলা। জাবেদার ভিতরে এটা কি বাকিতে কিনলে তাহলে মানে যেটা ক্রয় জাবেদা, বাকিতে কিনলে, বাকিতে বিক্রয় করলে হচ্ছে বিক্রয় জাবেদা। নগদ যে কোনো প্রাপ্তিকে আমরা নগদ প্রাপ্তি জাবেদা বলছি। নগদে যে কোনো প্রদানকে নগদ প্রদান জাবেদা বলছি। বাকিতে ক্রয় ফেরত আসলে ক্রয় ফেরত জাবেদা। বাকিতে বিক্রয় করে যেটা ফেরত আসছে সেটিকে বলা হচ্ছে বিক্রয় ফেরত জাবেদা। এবং এইগুলো ছাড়া, এই যে উপরে ছয়টা ছাড়া সমস্ত জাবেদাকে বলা হচ্ছে প্রকৃত জাবেদা। তাহলে আমরা এখানে প্রথমে লেনদেন মানে শনাক্তকরণ, অর্থাৎ আইডেন্টিফিকেশন অফ ট্রানজেকশন দেখলাম আমরা আগের ক্লাসগুলোয়। তারপর লেনদেনের বিশ্লেষণ, অ্যানালাইসিস অফ দ্য ট্রানজেকশন, সেখানে আমরা ইকুয়েশনে ফেললাম। এরপরে জাবেদাভুক্তকরণ, এটা দেখলাম। এরপরে হচ্ছে খতিয়ানে ট্রান্সফার, এই যে এই লেভেল আসছে। সো আমরা আজকে খতিয়ান সম্পর্কে দেখলাম। তাহলে হিসাব চক্র আগের দিন বলেছিলাম। তাহলে হিসাব চক্রটা যদি আরেকবার আমি দেখি, এক পেজে আনার জন্য আমি এটা একটু ছোট করে দিচ্ছি। সেটি হচ্ছে হিসাব চক্র। হিসাব চক্র খেয়াল করো, এই যে বললাম যে প্রথম শুরু লেনদেন শনাক্তকরণ, তারপরে লেনদেনের বিশ্লেষণ, তারপরে জাবেদাভুক্তকরণ, তারপরে খতিয়ান। এই খতিয়ান পর্যন্ত তোমরা থিওরিটিক্যালি বুঝেছো। আমি এখনো খতিয়ানের ফরম্যাট এটা বলিনি, কিন্তু এটা বলবো তোমাদেরকে। একটা উদাহরণ হিসেবে তোমাদেরকে ছোট করে বুঝিয়ে রাখি। ধরো তুমি ক্রয় করছো, বাকিতে ক্রয়। এখন এই বাকিতে ক্রয় করছো চারজনের কাছ থেকে: জনাব আব্দুর রহিম, জনাব মিস্টার জন, জনাব জন, জনাব হারুনুর রশিদ, জনাব লেটস সে হাবিব। এই চারজনের কাছ থেকে তুমি কিনেছো। এই চারটি কিন্তু যেহেতু বাকিতে কিনেছো, এটা হচ্ছে এই যে ধরো ক্রয় জাবেদা আসবে। কিন্তু ক্রয় জাবেদা আসলো চারজন লোকের নাম, কিন্তু একজনের কাছে একজন কত টাকা পাবে তোমার কাছে এই হিসাব করা কঠিন। এই কারণে এই জাবেদার যে চারটা একবারে বাকিতে কিনেছিলাম চারজনের কাছ থেকে, এই চারজনকে আলাদা আলাদা লেজার তৈরি করতে হয়। এটা কি বলা হয়? লেজার মানেই হচ্ছে খতিয়ান। হ্যাঁ, এটাকে বলা হয় খতিয়ান। তাহলে এখন আপাতত বুঝালাম, এরপর আরো ডিটেল সামনে আসবে, এটুকু বুঝলে হবে। তো হিসাবের চক্রটার পরে তাহলে লেনদেন শনাক্তকরণ, লেনদেন বিশ্লেষণ, জাবেদাভুক্তকরণ, খতিয়ানে স্থানান্তরণ। ওই যে বললাম যে চারজন বাকিতে কিনেছিলাম, চারজনকে আলাদা আলাদা ভাবে শিফট করে ফেললা, আলাদা আলাদা খতিয়ান হলো। মিস্টার আব্দুর রহিম, মিস্টার জন, মিস্টার হারুনুর রশিদ, মিস্টার হাবিব, এই চার নামে চারটা খতিয়ান হয়ে গেল। এরপরে খতিয়ান থেকে ট্রায়াল ব্যালেন্স বা রেওয়া মিল তৈরি করা হয়। এটা খুব ইন্টারেস্টিং, যখন অঙ্কগুলো করবে তুমি খুব পছন্দ করবে। এই যে রেওয়া মিলের পরে আরেক ধরনের জাবেদা হয়, এটাও কিন্তু দাখিলা মানে জাবেদা। তোমাদেরকে বইয়ে মাঝে মাঝে কনফিউজড হবে, আমি তোমাদেরকে বলি। জার্নাল, রেকর্ডিং, জাবেদা, দাখিলা, এই সবগুলো একই জিনিস, ভিন্ন ভিন্নভাবে এই বইগুলো ইউজ করেছে। আমি ভবিষ্যতে এই এনসিটিভি
আগে একবার আমি একটা কনসালটেন্সি দিয়েছিলাম টেকনিক্যাল এডুকেশন বোর্ড এবং এনসিটিভির। এরপরে আমি নিজের থেকে প্রোঅ্যাক্টিভলি যে বলবো যে এই বইগুলো আর একটু সহজ করবার জন্য, কনফিউশনগুলো দূর করবার জন্য আমরা বইয়ের শুরুতেই যদি বলে দিতাম যে জাবেদা মানেই হচ্ছে জার্নাল, এটার মানেই রেকর্ডিং, প্রাইমারি রেকর্ডিং, এটাকেই প্রাথমিক বই বলা হয়, এটাকেই বলা হয় জার্নাল, এবং কখনো কখনো এটা আবার দাখিলা নামেও থাকে, তাহলে একটা দিয়েই কিন্তু আমরা ক্লিয়ার করতে পারতাম। তাহলে এইটা একটা জাবেদা, আবার সমন্বয়ে দাখিলা এটা একটা জার্নাল, এটা অ্যাডজাস্টিং জার্নাল বলে, ইংরেজিতে বলে অ্যাডজাস্টিং জার্নাল। খুবই সহজ। তোমরা চিন্তা করো, এখন প্রথম শুনছো দেখে মনে হচ্ছে খুব জটিল, বাট খুবই সহজ। এরপর একটা ওয়ার্কিং শিট তৈরি করা হয়। ওয়ার্কিং শিট মানে হচ্ছে কার্যপত্র। বাংলা একটু কঠিন, ইংরেজিতে সহজ। এটাকে ওয়ার্কিং শিট বলা হয়। এই ওয়ার্কিং শিট থেকে আর্থিক বিবরণী, এই আর্থিক বিবরণী বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস মানে 5টা স্টেটমেন্ট থাকে। এর এই আর্থিক বিবরণীকে আবার হচ্ছে বলা হয় আর্থিক প্রতিবেদন। তাহলে এটাও জানা দরকার, আর্থিক বিবরণী, আর্থিক প্রতিবেদন, এবং যেটাকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, একই নাম, ইংরেজিতে বলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, যেটা আমরা প্র্যাকটিক্যালি এই কাজটাই করে থাকি, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। আর এটাকে আর্থিক বিবরণী বলা হয়, আবার আর্থিক একটা প্রতিবেদন বলা হয়। সো এটা আমরা করব, করার পরে কিছু সমন্বয় দাখিলা, মানে এই যে এটাকে বলা হয়, সরি 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 সমন্বয় তো এখানে করলাম, সমাপনী দাখিলা এটাকে বলে ক্লোজিং জার্নাল। তাহলে এই এই জাবেদা মানেও জার্নাল, এই সমন্বয় দাখিলা মানে হচ্ছে অ্যাডজাস্টিং জার্নাল, আর সমাপনী দাখিলা মানে হচ্ছে ক্লোজিং জার্নাল। তো এই কনফিউশনটা ভবিষ্যতে এই বইয়ের লেখকরা যারা আছে দূর করবেন, যে জাবেদা মানেই দাখিলা, এই আলাদা আলাদা নাম দেওয়াটা না করলেই ভালো হতো, কোমলমতি ছাত্রদের আর সুবিধা হতো। যাই হোক, আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি। এরপরে হিসাব পরবর্তী রেওয়া মিল। এই যে রেওয়া মিল, এখানে একটা রেওয়া মিল দেখেছিলে তোমরা, এই যে রেওয়া মিল, এই রেওয়া মিলটা আবার শেষে সবকিছু হয়ে যাওয়ার পরে একটা ক্লোজিং রেওয়া মিল থাকে। এইটা হচ্ছে ইস্যু। তাহলে 1 থেকে 10টা পয়েন্ট। আমরা আবারও যদি বলি, লেনদেনের শর্তকরণ থেকে শুরু, এটা কিন্তু খুব মানে বেসিক ফান্ডামেন্টাল মুখস্থ করে ফেলতে হবে। লেনদেনের শনাক্তকরণ বা আইডেন্টিফিকেশন অফ ট্রানজেকশন। তারপর লেনদেনের বিশ্লেষণ, যে এটা কোন নেচারের, এটা কি ক্যাপিটাল নেচারের নাকি এক্সপেন্ডিচার, ক্যাপিটাল মানে মূলধনী, মানে সম্পদ জাতীয় কিনা, আর ওপেক্স বা অপারেটিং এক্সপেন্ডিচার কিনা, যেটাকে বলে আমরা মুনাফা জাতীয়, মানে হচ্ছে ক্রয় বিক্রয়, রেন্ট, ভাড়া, হ্যাঁ বেতন, এরকম কিনা। তো এই বিশ্লেষণ এবং এখানে অ্যাকাউন্টিং ইকুয়েশনের মাধ্যমে লেনদেনকে আমরা করি। এরপর জাবেদাভুক্তকরণ বা জার্নালাইজ, এরপর খতিয়ানে স্থানান্তরণ। খতিয়ান এই জাবেদাকে বলা হয় প্রাথমিক বই, আর সেকেন্ডারি বা পার্মানেন্ট পাকা বই বলা হয় খতিয়ান। খতিয়ানের পরে এইটার ব্যালেন্স গুলো থেকে, এই যে ডিফারেন্ট ডিফারেন্ট খতিয়ান বললাম, অনেকগুলো খতিয়ান তৈরি হবে। এই খতিয়ানগুলোর ব্যালেন্সকে আমরা নিয়ে, এর ডেবিট ক্রেডিট ব্যালেন্স নিয়ে রেওয়া মিল তৈরি করব। রেওয়া মিলের পরে হচ্ছে অ্যাডজাস্টিং জার্নাল বা সমন্বয় দাখিলা করব। এরপরে এটাতে কার্যপত্র বা ওয়ার্কিং শিট করব। ওয়ার্কিং শিট থেকে আর্থিক প্রতিবেদন বা আর্থিক বিবরণী বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন করব। এরপরে সমাপনী দাখিলা বা ক্লোজিং জার্নাল দিব, এবং পরবর্তীকালে ক্লোজিং একটা রেওয়া মিল থাকবে। সো এই জিনিসটা দেখো কত ইজি। এখন আমি এটা আর পড়ছি না, যেহেতু অলরেডি আমি এটা বুঝিয়ে ফেলেছি। সো আচ্ছা, একটু কুইকলি পড়ে ফেলি, হ্যাঁ, তাহলে সুবিধা হতে পারে। বইয়ে যেহেতু আমি পুরো বইটাই পড়ছি, সেটা হচ্ছে চলমান ধারণা অনুযায়ী ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রম আহ, অনন্তকাল ধরে চলতে থাকবে বলে অনুমান করা হয়। এইটাকে একটা ইংরেজি টার্ম, সবসময় তো আমি চেষ্টা করব যে তোমরা যখন আরো বড় হবে, যখন তোমরা অনার্স মাস্টার্সে পড়বে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়বে, আইবিএ তে পড়বে, সিএ পড়বে, তখন যেন অসুবিধা না হয়। এই অনন্তকাল যে বলছে, যে একটা ব্যবসা প্রতিষ্ঠান অনন্তকাল চলবে, এইটির একটি টার্ম আছে, এটাকে বলে গোয়িং কনসার্ন। তার মানে একটা ব্যবসা হবে গোয়িং কনসার্ন, মানে চলতে থাকবে একটা ব্যবসা। একটা ব্যবসা আমি শুরু করলাম, মালিক মারা যাবে, ব্যবসা থাকবে। যে বিশ সলিউশন পিএলসি, আমি শফিকুল আলম এটা শেয়ার হোল্ডিং চেয়ারম্যান, আরো শেয়ার হোল্ডার আছে। এখন যদি একজন শেয়ার হোল্ডার মারা যায়, আল্লাহ না করুক, মারা যেতেই পারেন, কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান থাকবে। তাহলে ব্যক্তি বা ওনার বা এরা মারা যেতে পারে, কিন্তু ব্যবসা মারা যায় না। এই কনসেপ্টটাকে বলা হয় হচ্ছে গোয়িং কনসার্ন, যেটাকে অনন্তকাল ধরে চলবে ধারণা করা হয়। ব্যবসায়ের হিসাব সংরক্ষণের ধারাবাহিক আবর্তনের হিসাবই হিসাব চক্র বলে। প্রতি বছর এই ঘটনাগুলো ঘটে। এটা কিন্তু আমরা প্রতি বছর 1 জানুয়ারি অথবা জুলাইয়ের 1 তারিখে, জুলাইয়ের 1 তারিখে এখন সরকারি হিসাবে আমাদের বছর শুরু হয়। জুলাইয়ের 1 তারিখে শুরু হয় আর জুনের 30-এ শেষ হয়। তাহলে এই যে প্রতি বছর জুলাইয়ের 1 তারিখে, বা কেউ কেউ এখনো জানুয়ারি ডিসেম্বর মেনটেন করে, জানুয়ারি ডিসেম্বর মেনটেন করাও মানে মাল্টিন্যাশনাল কোম্পানি বা অন্যরা করে। তো যাই হোক, আমি সাধারণভাবেই বুঝাচ্ছি যে বছরের 1 তারিখ, অর্থাৎ জানুয়ারির 1 তারিখ থেকে তুমি যে শুরু করলা, আর জানুয়ারির 31 তারিখে যে ক্লোজ করলা, এই চক্রটা হচ্ছে 1 বছরের অ্যাকাউন্টিং চক্র। এই চক্র প্রতি বছরে চলবে, একই জিনিস রিপিট হবে। সেজন্য বলছে যে
ব্যবসায়ের হিসাব সংরক্ষণের ধারাবাহিক আবর্তনকে হিসাব চক্র বলা হয়। এই যে হিসাব চক্র বা অ্যাকাউন্টিং সাইকেল, এটাকে বলা হয় অ্যাকাউন্টিং সাইকেল। লেনদেন শনাক্তকরণ, হিসাব চক্রের প্রথম ধাপে ব্যবসায়ের প্রতিটি ঘটনা বিশ্লেষণ করে লেনদেন চিহ্নিত করা হয়। এই যে বললাম যে লেনদেন বিশ্লেষণ, তো লেনদেন শনাক্তকরণ, সরি, লেনদেন শনাক্তকরণ করলাম, এরপর লেনদেন বিশ্লেষণ। এই ধাপে প্রতিটি লেনদেন বিশ্লেষণ করে সংশ্লিষ্ট হিসাব খাতগুলো চিহ্নিত করা হয়। যেমন 5,000 টাকা যন্ত্রপাতি ক্রয় করা হলো, এখানে দুটো হিসাব বিদ্যমান, একটা হচ্ছে যন্ত্রপাতি অর্থাৎ সম্পদ, আর একটি সম্পদ, এটিকে বলা হয় নগদান বা নগদ টাকা। তাহলে এখানে একটু ভাগ করে রাখি, এই যন্ত্রপাতিকে বলা হয় ফিক্সড অ্যাসেট, এটাকে বলা হয় ফিক্সড অ্যাসেট মানে স্থায়ী সম্পদ। আর নগদান বা ক্যাশকে বলা হয় কারেন্ট অ্যাসেট বা অস্থায়ী সম্পদ। এটা একটু বুঝায় রাখলাম তোমাদের, আপাতত এর বেশি বোঝা লাগবে না। তার মানে এখানে যখন 5,000 টাকা দিয়ে যন্ত্রপাতি নগদে কিনছো, তখন নগদ 5,000 টাকা কমে গেল, অর্থাৎ কারেন্ট অ্যাসেট, অস্থায়ী সম্পদ 5,000 টাকা কমে ফিক্সড অ্যাসেট বা নন কারেন্ট অ্যাসেট বা তোমার যন্ত্রপাতিতে ইনভেস্ট করে ফেললা, এইটাকে বলা। এই যে দুটো দুইটা পক্ষ বিশ্লেষণ করলা, আমি যে কথাগুলো বললাম, এই প্রথম হচ্ছে যে এই যন্ত্রপাতি কেউ গিফট করলে, এটা এটা যদি তোমাকে গিফট করতো তাহলে এটা লেনদেন হতো না, তাহলে আমি শনাক্ত করে দেখতাম যে এটা লেনদেন না। যখনই টাকা দিয়ে কেনা হলো, আমি আইডেন্টিফাই করলাম এটা হচ্ছে লেনদেন। এরপর লেনদেন বিশ্লেষণ করলাম যে কয়টা খাত আছে, এখানে দুটো জিনিস, একটা হচ্ছে সম্পদ কেনা হয়েছে অর্থাৎ যন্ত্রপাতি, এটা একটা পক্ষ, এটা বেড়েছে, এটা ডেবিট হবে, এবং ক্রেডিট হবে হচ্ছে নগদান, আরেকটা পক্ষ। এই যে বিশ্লেষণ করলাম, এরপরে বিশ্লেষণের পরে জাবেদাভুক্তকরণ, জার্নালাইজ বা রেকর্ডিং, প্রাইমারি রেকর্ডিং কি করলাম, বিশ্লেষণকৃত হিসাব সমূহ গুলোকে দুতরফা দাখিলা পদ্ধতি অনুসারে প্রযোজ্য হিসাবে প্রাথমিক বইতে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে তারিখের ক্রম অনুসারে, আপনারা খেয়াল করেছো তোমাদেরকে আগের দিন আমি তারিখ দেখিয়েছিলাম, এখানে যে 1 2 3 এরকম থাকবে না, প্র্যাকটিক্যালি তোমরা দেখবা ডেট, এটা 1 তারিখ 2 তারিখ এরকম ডেট থাকবে। সো ডেট অনুযায়ী সাজাতে হবে। এখানে বলা হচ্ছে তাহলে কি গেল, যে বিশ্লেষণকৃত হিসাবগুলো দুতরফা দাখিলা পদ্ধতি অনুসরণ করে প্রযোজ্য হিসাবের প্রাথমিক বইতে অর্থাৎ জাবেদাতে, জাবেদা বইতে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে তারিখের ক্রম অনুসারে জাবেদা লিপিবদ্ধ করা হয়। এরপর হচ্ছে খতিয়ানে স্থানান্তরণ, এই ধাপে জাবেদা কিন্তু লিপিবদ্ধ লেনদেন সমূহ গুলোকে আলাদা আলাদা হিসাবে শিরোনামে লিপিবদ্ধ, ওই যে বললাম যে 4 জনের কাছে বাকি কিনেছো, এই 4টা বাকি বাকিতে ক্রয় হিসাবে রয়ে গেছে, এই 4 জনের যে কিনেছো, 4 জন যে তোমার টাকা পাবে আলাদা, এই 4 জনকে আলাদাভাবে যখন ভাগ করবে, তখন এটা খতিয়ানে চলে যাবে। এটাকে বলা হয়, এই ধাপে জাবেদায় লিপিবদ্ধকৃত লেনদেনগুলোকে আলাদা আলাদা হিসাবের শিরোনামে লিপিবদ্ধ করা হয়। প্রতিটি হিসাব খাতের জন্য আলাদা আলাদা খতিয়ান তৈরি করে প্রতিটি হিসাবের নির্দিষ্ট সময়ান্তে উদ্বৃত্ত ব্যালেন্স, যেটাকে উদ্বৃত্ত নির্ণয় করা, অর্থাৎ ব্যালেন্স, তুমি যার কাছে বাকিতে কিনছো, তাহলে সে কয় টাকা তোমার কাছে পাবে, বা তুমি বাকিতে বিক্রি করছো আব্দুর রহিমের কাছে, জনের কাছে, আহ, আহ, নুসরাতের কাছে, সায়ানের কাছে, তুমি এই যে বিক্রি করছো, তাহলে কার কাছে কয় টাকা পাবা এটা জানার জন্য এই খতিয়ান প্রয়োজন হয়, এটাকে বলা হয় লেজার। আমরা লেজার ব্যালেন্স জানতে চাই, আমরা যখন আমার অর্গানাইজেশনে যখন আমি অ্যাকাউন্টেন্টকে বলি যে লেজার ব্যালেন্স নিয়ে এসো, কার কাছে কত টাকা অডিট ফি পাবো, কার কাছে কত টাকা কনসালটেন্সি ফি পাবো, এটাকে বলা হয় লেজার, লেজার ব্যালেন্স। এরপর এই লেজার থেকে রেওয়া মিল প্রস্তুত করা হয়। রেওয়া মিল, রেওয়া মিল মানে লেনদেন সমূহ নির্ভুলভাবে হিসাব বহিতে লিপিবদ্ধ হয়েছে কিনা তা যাচাই বাছাই করবার উদ্দেশ্যে খতিয়ানের ডেবিট উদ্বৃত্ত এবং ক্রেডিট উদ্বৃত্তের মাধ্যমে সাহায্যে রেওয়া মিল প্রস্তুত করা। এটা হচ্ছে যতগুলা তুমি জাবেদা করেছো, সেই জাবেদাগুলো সবগুলো জাবেদা চলে যাবে ডিফারেন্ট ডিফারেন্ট খতিয়ানে। এই খতিয়ানগুলোর একটা, কোনো খতিয়ানে ডেবিট ব্যালেন্স থাকবে, কোনো খতিয়ানের ক্রেডিট ব্যালেন্স থাকবে। এরপরে প্রতিটা খতিয়ানের পর পর আমরা লিখবো, লিখে একটা ক্রেডিট একটা ডেবিট, একটা ক্রেডিট একটা ডেবিট, এরকম করে খতিয়ান তৈরি করব। এই খতিয়ানগুলো শেষে ডেবিট এবং টোটাল ক্রেডিট মিলে যাবে। এইটা হচ্ছে একটা টেস্টিং, এটাকে রেওয়া মিলকে একই সঙ্গে সঙ্গে হিসাব যে ভুল হয় না এটা টেস্টিং করা যায়, এটাকে বলা হচ্ছে রেওয়া মিল প্রস্তুতকরণ। এই রেওয়া মিলের পরে সমন্বয়ে জাবেদা বা সমন্বয়ে দাখিলা, একই জিনিস তোমাদেরকে বারবার বলছি, তোমাদের টিচারদেরও আমি খেয়াল করে বলে দিব যে এটাকে দাখিলা মানে আবার ডিফারেন্ট কিছু না, এটা এটা জাবেদা, সমন্বয় জাবেদা। ব্যবসায়ের প্রকৃত আর্থিক অবস্থা নিরূপণের জন্য সংশ্লিষ্ট হিসাবকালের প্রাপ্ত আয়, বকেয়া খরচ, অগ্রিম খরচ এবং অনবর্জিত আয়, মানে যেটা এখন আনআর্ন, তুমি টাকা পেয়ে গেছো কিন্তু এখনো ডেলিভারি প্রোডাক্ট করে না, এটাকে বলে অনবর্জিত আয়, এটাকে আর্ন রেভিনিউ বলে। অনুপার্জিত আয় ইংরেজিতে বলে আর্ন রেভিনিউ, মানে এখন আয় করো নাই, টাকাটা অ্যাডভান্স পেয়ে গেছো, আয় করো নাই। এটা তোমাদেরকে বুঝিয়ে দেবো, তোমরা ভয় করো না, এটা প্রত্যেকটা জিনিসে আমি এরকম বারবার রিপিট করে বুঝিয়ে দেবো। তাহলে হচ্ছে বা মানে ব্যবসায়ের প্রকৃত অবস্থা নিরূপণের জন্য হিসাবকালে প্রাপ্ত আয়,
প্রাপ্য আয়, বকেয়া খরচ, অগ্রিম খরচ এবং অনবর্জিত আয় ইত্যাদি দফাগুলোকে সমন্বয় করে সমন্বয় দাখিলা প্রদান করা হয়। এরপর ওয়ার্কশিট, এই যে প্রথমবার লিখেছে, প্রথমবারই কিন্তু ওখানে লিখতে পারতো, এটাকে ওয়ার্কশিট বলা হয়। আর কার্যপত্র বা ওয়ার্কশিট, আর্থিক বিবরণী প্রস্তুত সহজতর করবার উদ্দেশ্যে ঐচ্ছিক, এটা কিন্তু ম্যান্ডেটরি না, যারা নতুন অ্যাকাউন্টিং শিখে বা আমাদের একাডেমিক যারা পড়ালেখা করে তাদের ওয়ার্কশিট করতে হয়, বাট আমরা যারা প্রফেশনালরা বিভিন্ন অর্গানাইজেশনে কাজ করি তাদের ওয়ার্কশিট এখন আর করা লাগে না, কারণ এটা অটোমেটিক হয়ে যায়। এই ওয়ার্কশিটটা হচ্ছে আর্থিক বিবরণী প্রস্তুত সহজতর করার উদ্দেশ্যে ঐচ্ছিক কাজ হিসেবে, এই জন্য বলছে ঐচ্ছিক কাজ হিসেবে বহু ঘর বিশিষ্ট, মানে একাধিক ঘর, অনেকগুলো কলাম থাকবে, কলাম কলাম কলাম, এই কলাম দিয়ে একটি বিবরণ প্রস্তুত করা হয়, যাকে ওয়ার্কশিট বলে, কার্যপত্র। এটা কিন্তু অপশনাল, এটা প্রথম দিকে তোমার শেখার জন্য তোমাদেরকে শিখাবো, বাট যখন তোমরা কাজ করবে, চাকরি করবে, তখন এটা প্রয়োজন হবে না। অ্যাকাউন্টিং ইজ দ্য অনলি সাবজেক্ট আই ক্যান টেল ইউ, যে এটি যা যা শিখছো সেটাই তুমি কালকে যদি কোনো প্রতিষ্ঠান, তুমি আজকে ক্লাস 9-এ পড়ো, কালকে যদি আমার সিএ ফার্মে তোমাকে ঢুকানো হয়, এই কাজগুলোই তুমি করতে পারবে, কারণ এগুলোই করা হয়। যাই হোক, এটা কার্যপত্র শিখলাম। এরপর হচ্ছে আর্থিক বিবরণী প্রস্তুত। আর্থিক বিবরণী প্রস্তুতের মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানের লাভ ক্ষতি, কত টাকা লাভ অথবা ক্ষতি হলো, কতটুকু সম্পদ আছে, কতটুকু দায় বা লাইবিলিটি আছে, মালিকানা সত্ত্ব কত আছে, এটা বোঝা যায়, এটাকে বলা হচ্ছে আর্থিক বিবরণী প্রস্তুতি। এই আর্থিক বিবরণী মানেই হচ্ছে, একটু আগে যে লিখছিল দেখো, এখন বলছে আর্থিক বিবরণী, এখানে বলেছিল কিন্তু আর্থিক বিবরণী, আমি বলছিলাম আরেকটা আর্থিক প্রতিবেদন, আরেকটাকে বলা হয় ফাইনান্সিয়াল স্টেটমেন্টস, একই জিনিস। এরপর একটা সমাপনী দাখিলা বা সমাপনী জাবেদা, এখানে কারবারের মুনাফা জাতীয় আয়, ওই যে বললাম রেভিনিউ ন্যাচারের মুনাফা জাতীয় আয়, সরি, মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়ের জের ও উত্তোলন হিসাব বছরান্তে বন্ধ করতে হয়। অর্থাৎ তুমি টাকা অ্যাডভান্স পেয়েছো, কাউকে অ্যাডভান্স দিয়েছো, রেন্টের টাকা বাকি আছে এখনো দেও নাই, এই ধরনের হিসাবগুলোকে অ্যাডজাস্ট করতে হয়, এটাকে বলা হয়, এই সমাপনী দাখিলাকে বলা হয় অ্যাডজাস্টিং জার্নাল। তার মানে এই যে সমন্বয়, এখানে সমন্বয় কথাটার অর্থ অ্যাডজাস্টিং। তাহলে কারবারের মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়ে ব্যয়গুলোর জের এবং উত্তোলন হিসাবে বছরান্তে বা বছর শেষে বন্ধ করতে হয়, ক্লোজিং করতে হয়। ক্লোজিং করবার আগে এটাকে সমন্বয় দাখিলা বা সমাপনী দাখিলা, যেটাকে বলা হয় সমাপনী দাখিলা, সরি একটু ভুল বলছি, ক্লোজিং জার্নাল দিতে হয়। এই এক বছরের আয় পরবর্তী, এক বছরের আয় ব্যয় পরবর্তী হিসাব বছরে যাবে না, তাই সমাপনী দাখিলের প্রয়োজন হয়। অর্থাৎ তোমাকে এখানে একটু ছোট্ট কথা বুঝিয়ে দিই, পরে আসবে। আমি যে চারটা হিসাব বলছিলাম, তোমার আয় এবং ব্যয়, এটা কিন্তু প্রত্যেক বছরে ক্লোজ হয়ে যাবে, এই যে ক্লোজিং সমাপনী জার্নাল বা ক্লোজিং এন্ট্রির মাধ্যমে। শুধুমাত্র কন্টিনিউ থাকবে, বছরের বছর কন্টিনিউ হবে অ্যাসেট এবং লাইবিলিটি। আর লাইবিলিটির দুইটা পার্ট তোমরা জানো, এক্সটার্নাল লাইবিলিটি, বাইরে তোমার কাছে কেউ টাকা পাবে, ব্যাংক তোমার কাছে পাবে, এগুলো এক্সটার্নাল লাইবিলিটি। আর ইন্টারনাল লাইবিলিটি ওনার সিকিউরিটি, মানে মালিকানা সত্ত্ব। তাহলে এই যে চারটা হিসাব বলছিলাম, অ্যাসেট, এক্সপেন্ডিচার, ইনকাম এবং লাইবিলিটি, তার ভিতরে ইনকাম এবং এবং এক্সপেন্স হচ্ছে ক্লোজ হয়ে যাবে এই সমাপনী দাখিলা বা ক্লোজিং এন্ট্রির মাধ্যমে, এবং থেকে যাবে শুধুমাত্র অ্যাসেট এবং লাইবিলিটি, অর্থাৎ এটা কন্টিনিউ হবে। এটা আরো সামনে বুঝাবো, অনেক ইন্টারেস্টিং। হিসাব পরবর্তী রেওয়া মিল বা প্রারম্ভিক জাবেদা, এরপরে আমরা আবার যেটা করি, হিসাব সমাপনী জার্নাল যখন হয়ে যায়, সমাপনী দাখিলা প্রদানের মাধ্যমে ব্যবসার আয়, ব্যয় এবং উত্তোলন হিসাব বন্ধ হয়ে যায়। অবশিষ্ট সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব হিসাবের জের হিসেবে পরবর্তী বছরে শুরু করা। ওই যে আমি বললাম যে সবকিছু আয় ব্যয় এগুলো ক্লোজ হয়ে যাবে, থেকে যাবে অ্যাসেট এবং লাইবিলিটি। অ্যাসেট লাইবিলিটি, লাইবিলিটি দুইটা, এক্সটার্নাল লাইবিলিটি অর্থাৎ ব্যাংক লোন বা অন্যান্য লোন বা ঋণ, আরেকটাকে বলে ওনার সিকিউরিটি। তাহলে কি বললো, একই দেখো, যে সমাপনী দাখিলা প্রদানের মাধ্যমে ব্যবসার আয় ব্যয় উত্তোলন ইত্যাদি ক্লোজ হয়ে যাবে, থেকে যাবে অবশিষ্ট সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব হিসেবে জের হিসেবে পরবর্তী হিসেবে বছর শুরু করা হয়। এজন্য এজন্য হিসাব পরবর্তী রেওয়ামিল বা প্রারম্ভিক জাবেদা প্রস্তুত করা হয়, এটা ক্লোজিং বা রিভার্সাল জার্নাল বলে। যাই হোক, তাহলে তোমরা মোটামুটি আজকে যেহেতু অনেক ইম্পর্টেন্ট কথা একবারে বললাম, ক্লাসটা দীর্ঘায়িত করব না, শেষের এর পরের দিন সিঙ্গেল এন্ট্রি বা অন্য কিছু বলবো, এটা খুব সিম্পল। বাট আজকের যে রিপিটিশন করি, আমরা আজকের ক্লাসটা শুরু করেছিলাম গত ক্লাসে যে জার্নাল, সেই জার্নালে পরে আমরা মেইন সমস্ত তোমার 9, 10, 9-এর মানে তোমার 6 মাসের পরীক্ষা, মানে ষান্মাসিক বা 6 মাসের পরীক্ষা, ফাইনাল পরীক্ষা, ক্লাসের তারপর হচ্ছে তোমার ক্লাস 10-এ যখন তুমি প্রি টেস্ট দিবা, টেস্ট দিবা, ফাইনাল পরীক্ষা দিবা, এই সমস্ত জিনিসগুলো কিন্তু এইগুলোই থাকবে। এই কারণে এই জিনিসটা আমি গুরুত্ব সহকারে আলাপ আলাপ করলাম, আলোচনা করলাম, যে প্রথমে জাবেদা বই, প্রাথমিক জাবেদার ভিতরে 7টা জার্নাল বলেছিলাম,
তারপরে খতিয়ান সেকেন্ড বই, এরপর হিসাব চক্রে বলছিলাম লেনদেনে আইডেন্টিফিকেশন, লেনদেন বিশ্লেষণ বা অ্যানালাইসিস, জাবেদাভুক্তকরণ রেকর্ডিং বা জার্নাল বলা হয়। এরপরে খতিয়ান স্থানান্তর বা ট্রায়াল ব্যালেন্স, সরি, লেজারে আমরা নিয়ে যাই, লেজার থেকে ট্রায়াল ব্যালেন্স বা রেওয়া মিল তৈরি করি। এরপর সমন্বয়ে দাখিলে অ্যাডজাস্টিং জার্নাল, কার্যপত্র ওয়ার্কশিট করি, ওয়ার্কশিটের পরে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা আর্থিক বিবরণী অথবা আর্থিক প্রতিবেদন তৈরি করি। এরপরে সমাপনী দাখিলা বা ক্লোজিং এন্ট্রির পরে নতুন বছরের অ্যাসেট লাইবিলিটি এবং হচ্ছে ওনার সিকিউরিটি যে যাবে নেক্সট ইয়ারে, সেটার জন্য হিসাব পরবর্তী রেওয়া বা প্রাথমিক জাবেদা থাকবে। এই হচ্ছে আজকের ক্লাস। এর পরের ক্লাসটা খুবই সহজ। আশা করি আজকের ক্লাসটা অনেক উপভোগ করেছো। এভাবে যদি আমার সাথে কন্টিনিউ করো, আশা করি ইনশাল্লাহ তোমরা তোমাদের সমস্ত অ্যাকাউন্টিং সাবজেক্টটা খুব ইজি হয়ে যাবে, এবং আমি আশা করি যে তোমরা ইনশাল্লাহ অনেক এনজয় করবে আমার সাথে ক্লাসগুলো। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। টেক কেয়ার।